ইউপিএ 1-এর সময় আমরা যেভাবে বহু সংখ্যায় সংসদে গিয়ে উপস্থিত হতে পেরেছিলাম, সেই সুযোগ যদি আসে, আমার স্থির ধারণা এই কাছড়াপাড়াতে যে রেল ফ্যাক্টরির কথা আপনি বললেন, বা এখানে যে বিস্তৃত অঞ্চল জুড়ে যে কারখানাগুলো আছে চটকলের, সেগুলোর প্রবলেম আমরা পালিয়ে বাঁচার চেষ্টা করব না, তার মধ্যে ঢুকে আলোচনার মধ্যে দিয়ে সংসদে লড়াই করে তার স্বীকৃতি আদায় করব কি না, সেটা একটা বিষয়। আমাদের সংস্কৃতি, বামপন্থীরা খারাপ কথা সহজে বলে না, বাধ্য না হলে বলে না, প্রয়োজন না হলে বলে না। আমার মনে হয় আমরা আমাদের কাজ দিয়ে, সংস্কৃতি দিয়ে এই এলাকার মানুষের সেবা করার সুযোগ মানুষ যদি আমাদের দেয়, তাহলে দেখবেন যে এলাকার যারা ভদ্র মানুষ তারা কাজ করার সুযোগ পাবে, এবং এই মস্তান, খুনি, বাহুবলী, এই যে অল্প সংখ্যক মানুষ, তারা ক্রমশ পিছিয়ে যাবে। টাটাদের সারা পৃথিবীতে একটা অ্যাকসেপ্টেন্স আছে। একমাত্র টাটা কোম্পানি ইলেকট্রাল বন্ডে 1 টাকা ঘুষ দেয়নি, খেয়াল করে দেখবেন। সেই রকম একটা গোষ্ঠীকে আমরা তাড়িয়ে এসেছি। নিউজ হোয়াট অ্যাবাউট থেকে বলছি, আমাদের সামনে রয়েছেন দেবদূত ঘোষ। এইখানে বারাকপুর অঞ্চলের বামফ্রন্ট সমর্থিত, কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ। তো এখানে এসেই যা দেখতে পাচ্ছি, এখানকার যে রাজনৈতিক পরিস্থিতি, এই নিয়েই যা এখানকার কর্মীরা যা বলছেন, পবনতলার যেই অফিসটি শাসক গোষ্ঠী কবেই ভেঙে দিয়েছে, সেইখান থেকে তিনি যাত্রা শুরু করছেন। এই যে একটা অরাজকতা, বারাকপুর কেন্দ্রে ইতিমধ্যে 2 বছরের মধ্যে অন্তপক্ষে 39টা খুন, রক্তপাতের ঘটনা ঘটেছে। এই যে বিষয়টি, আর এইখানে বাহুবলীর রাজত্ব, কেউ বলছে এইখানে শাহজাহানের সমগোত্রীয় মানুষ রয়েছেন, এই সব কাণ্ড কারখানা চলছেন, এইখানে আপনি লড়বেন কি করে? আমাদের সঙ্গে যে এত মানুষ রয়েছে, বাহুবলী, মস্তান, খুনি, যারা দাঙ্গা করে, সেই সংখ্যাটা কত মানুষের। এখানে যে লক্ষ লক্ষ ভোটার রয়েছে, এখানে যে লক্ষ লক্ষ শ্রমজীবী, শান্তিপ্রিয়, ধর্ম, মত নির্বিশেষে যে মানুষ রয়েছেন, তারা তো শান্তিপ্রিয় মানুষ, তারাই তো আমাদের জোরের জায়গা। আমরা তো কোনোদিন গুলি বন্দুকের রাজনীতি করিনি। আমাদের অস্ত্র হচ্ছে গিয়ে ভদ্রতা, শিক্ষিত মানসিকতা, একটা মনন, যে মনন সাধারণ মানুষের কথা ভাবে, সাধারণ মানুষের কথা সংসদে গিয়ে আদায় করে নিয়ে আসে। আপনারা জানেন যে 100 দিনের কাজ আমাদের আদায় করা, এবং সেটা আইন হিসেবে প্রণয়ন হয়েছে বলে শুধু তো পশ্চিমবাংলার মানুষ সুযোগ পাচ্ছে না, সারা দেশের মানুষ পাচ্ছে। একইভাবে এই যে মানুষকে মাসে মাসে টাকা দেওয়ার ব্যাপারটা, যে যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে এখানে ডেলি লেবার, আমি তো আনঅর্গানাইজ সেক্টর থেকে এসেছি, আমি দীর্ঘদিন প্রায় 20 বছর, 2 দশক আমি ইউনিয়ন করেছি। এই আনঅর্গানাইজ সেক্টরে আমরা বলছি যে ন্যূনতম শ্রমিককে মাসে 26,000 টাকা, 60 বছর বয়স হয়ে গেলে 6,000 টাকা, এবং তার যে সুবিধেগুলো পাওয়া উচিত, অর্থাৎ আমি বলছি স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে। একটা মানুষ, তার কাছে টাকা নেই বলে সে আলোকিত হবে না, তার বাড়িতে পড়ার জন্য একটা বাল্ব জ্বলবে না, এই পরিবেশ তো আমরা চাইনি। কিন্তু সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে বিত্তবানদের এই করোনার পর থেকে খানিকটা বাজারে ক্রয় ক্ষমতা বেড়েছে, আর যাদের বিত্তহীন সাধারণ মানুষ, তাদের ক্রয় ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে। এই অবস্থাটা পরিবর্তনের জন্যে আমরা নেমেছি। সাধারণ মানুষের সমর্থন আমাদের পাথেও আমার মনে হয় আমরা পাবো। আর আমার মনে হয় এই বাহুবলী, এই যে বহু চর্চিত, মানে এই প্রশ্নটা আমাকে সব জায়গাতেই ফেস করছে। আমাকেও কম মস্তান ভাববেন না। আমার মস্তানি হচ্ছে ভদ্রতার, আমার মস্তানি হচ্ছে শিক্ষার, এবং আমার মস্তানি হচ্ছে সুচিন্তার। সেই জন্যই এখানে এসে লড়াই করছি, এবং সাধারণ মানুষ যারা আছেন, পার্টি কমরেডরা আছেন, তারা এখানে জানকবুল লড়াই দেবেন, এবং আমার বিশ্বাস আমরা এখানে ভালো ফল করব। এখানে অন্তত 27টা চটকল ছিল, আপনি তো নিশ্চয়ই আসবার সময় দেখেছেন, সব বিধ্বস্ত। এই যে বিষয়টি, এই বিষয়টির ব্যাপারে আপনি কী করবেন? এইটাকে বলা হতো মিনি ভারতবর্ষ, সমগ্র ভারতবর্ষের মানুষরা এখানে চাকরি করতেন, কাজ করতেন। দেখুন, সাংবাদিকরা, মানে আপনি নিজে যেহেতু বর্ষিয়ান সাংবাদিক, নিজে জানেন যে চটকল সমস্যাটা কী জায়গায় দাঁড়িয়ে আছে। প্রথম কথা হচ্ছে, এই সরকার কেন্দ্রে কি রাজ্যে, তারা সব কিছুতে ঠিকাদারি চায়। কেন? তার কারণ হচ্ছে, আপনি জানেন অগ্নিবীর যে স্কিম নিয়ে আসা হয়েছে, তাতে সৈনিকরা 4 বছরের জন্য সেনাবাহিনীতে যাবে, অর্থাৎ স্থায়ী দেশের সুরক্ষা তাদের হাতে তুলে দেওয়া হবে না। আপনার কি ধারণা
পাকিস্তানের সাথে যদি আমাদের গোলমাল বাঁধে বা আমাদের আশপাশে যে বর্ডার লাইনগুলো আছে সেখানে যদি কোনো গোলমাল বাঁধে, তাহলে স্থায়ী যে আমাদের সেনাবাহিনী তারা যেভাবে এই প্রবলেমকে দেশমাতৃকার জন্য, দেশের জন্য লড়াই করবে, যারা 4 বছরের জন্য তারা জানেই আমরা ন্যূনতম সামান্য কিছু পাবো, তার জন্যে তারা কি জানকবুল লড়াই দেবে? তা তো নয়। এই চটকল শ্রমিকদের বিষয়টাও আমরা স্থায়ী সমস্যা সমাধানের জন্য লড়াইটা করছি, অর্থাৎ তারা স্থায়ী কর্মী হবে, স্থায়ী মানে শিল্পের জমিতে শিল্প হবে, এটা আমাদের নীতি। এখানে যাতে এর যে বিস্তৃত জমি আছে চটকলের, সেটা যাতে জমি হাঙরদের পেটে না চলে গিয়ে এখানে শিল্প হয় এবং আমাদের যে শ্রমিক ভাইরা আছেন তারা তাদের যে দাবি দাওয়াগুলো আছে 8 ঘন্টা পরিশ্রম করার পর একটা মাসের নিশ্চিত ভদ্রস্থ অর্থ তারা রোজগার করবেন এবং সুখে শান্তিতে সংসার করতে পারবেন, বাচ্চাকে স্কুলে পড়াতে পারবেন। আপনারা জানেন প্রায় 8000 স্কুল উঠে গেছে, বাচ্চারা পড়বে কোথায়? অর্থাৎ সরকারি পড়ার জায়গা, কেন্দ্রীয় সরকার প্রস্তুত হয়ে রয়েছে রেলকে বেচবে বলে, সরকারি পরিবহন ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য, এগুলো আমরা চাই, আমরা এগুলোর জন্য লড়াই করছি। এই জন্য আপনাকে একটা জিজ্ঞাসা করছি, এই জিনিসটা আপনি জানেন কি না, কাঁচরাপাড়াতে একটা কোচ ফ্যাক্টরি হওয়ার কথা ছিল। এই বিগত 10 বছর ধরে এই গল্প আমরা শুনে আসছি এই অঞ্চলে, যে বেকারদের এখানে মানে কি বলবো চাকরি দেওয়া হবে, এবং এটি 3বার উদ্বোধন হয়েছে, 3টে বাংলার মানে রেলমন্ত্রী হয়েছে। আপনি আমাকে এত বিস্তৃত বলতে হবে না, আমি একটা সাধারণ কথা বলছি, সেটা হচ্ছে টাটারা তো হচ্ছে সারা পৃথিবীতে একটা রেসপেক্টেড গোষ্ঠী, সব থেকে বিজনেসম্যানদের মধ্যে। আমাদের অভিনয়ে যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, রবি ঘোষদা ছিলেন, অনুপ কুমার ছিলেন, উৎপল দত্ত ছিলেন, তো উনি টাটাদের সারা পৃথিবীতে একটা অ্যাকসেপ্টেন্স আছে। একমাত্র টাটা কোম্পানি ইলেকট্রাল বন্ডে 1 টাকা ঘুষ দেয়নি, খেয়াল করে দেখবেন। সেই রকম একটা গোষ্ঠীকে আমরা তাড়িয়েছি। এখানে বোঝানোর চেষ্টা করেছি যে ভারী শিল্প করতে আসলে শিল্পপতিদের এই ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। সেইটা কাটিয়ে বামপন্থীরা যদি আবার রাজ্য চালানোর, সরকার চালানোর, ইউপিএ 1-এর সময় আমরা যেভাবে বহু সংখ্যায় সংসদে গিয়ে উপস্থিত হতে পেরেছিলাম, সেই সুযোগ যদি আসে, আমার স্থির ধারণা এই কাঁচরাপাড়াতে যে রেল ফ্যাক্টরির কথা আপনি বললেন বা এখানে যে বিস্তৃত অঞ্চল জুড়ে যে কারখানাগুলো আছে চটকলের, সেগুলোর প্রবলেম আমরা পালিয়ে বাঁচার চেষ্টা করব না, তার মধ্যে ঢুকে আলোচনার মধ্যে দিয়ে সংসদের লড়াই করে তার স্বীকৃতি আদায় করব। এই অঞ্চল থেকে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইসমাইল, এখান থেকে সুধা রায় দাঁড়িয়েছিলেন, এখান থেকে বিপ্লবী বিজয় মোদক পর্যন্ত দাঁড়িয়েছিলেন এইখানে। সেইখানে এখন বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত প্রার্থীরা দাঁড়াচ্ছে তাদের সম্বন্ধে আপনি কি বলবেন তুল্যমূল্য বিচারে, যে রাজনীতি? দেখুন, আমি বলছি, আপনি যে প্রশ্নটা করছেন আসলে এখন সাংবাদিকতা হয়ে গেছে এমন যে আমার যে প্রতিদ্বন্দ্বী তাদের বিরুদ্ধে দুটো কটু কথা বলে বিষয়টাকে একটা অস্থিরতা তৈরি করব কি না, সেটা একটা বিষয়। আমাদের সংস্কৃতি, বামপন্থীরা খারাপ কথা সহজে বলে না, বাধ্য না হলে বলে না, প্রয়োজন না হলে বলে না। আমার মনে হয় আমরা আমাদের কাজ দিয়ে, সংস্কৃতি দিয়ে এই এলাকার মানুষের সেবা করার সুযোগ মানুষ যদি আমাদের দেয়, তাহলে দেখবেন যে এলাকার যারা ভদ্র মানুষ তারা কাজ করার সুযোগ পাবে এবং এই মস্তান, খুনি, বাহুবলী, এই যে অল্প সংখ্যক মানুষ, তারা ক্রমশ পিছিয়ে যাবে।